কর্ণফুলী এজে চৌধুরী কলেজের স্নাতক পাস শ্রেণীর অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি সমীর রঞ্জন নাথ, উপাধ্যক্ষ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ। দীর্ঘ সময় আমরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও আমরা দূর শিক্ষণের মতো অনলাইন ক্লাসে তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ের উপর। তারই ধারাবাহিকতায় আজকে স্নাতক পাস শ্রেণীর অনলাইন ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আমরা উভয়ই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সবাই এখনও নিরাপদে আছি এবং সবাই নিরাপদে থাকব এই আশা ব্যক্ত করি। আজকে আমরা বিবিএস পাস প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই বিষয়ের উপর আমরা আলোকপাত করব। আর হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের এটার মূল নাম হিসাব বিজ্ঞানের নীতিমালা বিষয়ের নাম। আজকে আমরা পূর্বের ন্যায় অধ্যায় 9 সম্পর্কেই আলোচনা করব, যে অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এটি একটি বড় চ্যাপ্টার, তাই আমাদেরকে অনেকগুলো ক্লাস এটার উপর নিতে হবে। আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি। পূর্ববর্তী ক্লাসগুলো তো আমরা দেখিয়েছিলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণীর উপাদানগুলো কি কি, যেটা এক মালিকানা কারবারের ক্ষেত্রে সোল ট্রেডারশিপ বিজনেস যাকে বলি আমরা, এক মালিকানা কারবারের ক্ষেত্রে কি কি উপাদানগুলো আছে আর্থিক বিবরণীতে। 1 নম্বরে মাল্টিপল স্টেপ অথবা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলা হয়, বহুধাপ অথবা এক ধাপ আয় বিবরণী। সেকেন্ড যেটা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বলা হয়, যেটাকে আমরা মালিকানা শর্ত বিবরণী বলি। তৃতীয়ত ক্লাসিফাইড ব্যালেন্স শিট, যেটাকে শ্রেণীবদ্ধ উদ্ধৃতপত্র বলা হয়, একটি সাজানো গোছানো উদ্ধৃতপত্র। অর্থাৎ একটি এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে গিয়ে আমরা 3টা স্টেটমেন্টের দেখা পাই। একটা হচ্ছে আয় বিবরণী, সেকেন্ড মালিকানা শর্ত বিবরণী, থার্ড হচ্ছে শ্রেণীবদ্ধ উদ্ধৃতপত্র। আমরা এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা পার্ট করে শিখেছিলাম যে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কীভাবে করা হয়, তারপরে ক্লাসিফাইড ব্যালেন্স শিট কীভাবে করা হয়, এগুলো আমরা আলাদা আলাদা করে শিখেছিলাম, যেগুলো বি টাইপেও দিতে পারে আবার সি টাইপেও দিতে পারে। এখন আমরা আসব একটি ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে 3টি পার্ট আছে, আমরা 3টি পার্টেই আজকে আমরা করার চেষ্টা করব একটা সমস্যার উপর ভিত্তি করে। তাহলে আমাদেরকে একটি সমস্যা এখন নিতে হবে। তো আমরা একটি সমস্যার দিকে যাচ্ছি, যে কি প্রবলেমটা আমরা নেব, প্রবলেম রিলেটেড উইথ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট হবে না, আসলে প্রবলেম রিলেটেড উইথ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হবে। লেজার ব্যালেন্সেস অফ এবিসি ট্রেডিং, এবিসি ট্রেডিংয়ের কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ লেজারের কিছু ব্যালেন্স দেওয়া আছে খতিয়ানের উদ্বৃত্ত 31 ডিসেম্বর 2020 সালে, যার আইটেমগুলোর মধ্যে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টাকা 20,000, যেটাকে আমরা বলি পাওনাদার। অ্যাকাউন্টস রিসিভেবল, যাকে বলি আমরা দেনাদার, 11,000। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, বিজ্ঞাপন খরচ 8,000। ক্যাশ হাতে নগদ 9,000 টাকা। ফিশ রেভিনিউ, যেটাকে আমরা বলি ফিশ আয়, এটি একটি আসলে আমরা যে অঙ্কটা নিয়েছি, প্রবলেমটা নিয়েছি, এটি একটি সার্ভিসিং ফার্ম অর্থাৎ সেবা
প্রতিষ্ঠানের, তাই সেখানে কোনো সেলস পারচেজ অর্থাৎ ক্রয় বিক্রয় পাবো না। ফিস রেভিনিউ 90,000 টাকা। ইনভেস্টমেন্ট ইন শেয়ারে বিনিয়োগ, তাদের একটি বিনিয়োগ 60,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যেটাকে আমরা বলি জমি ও দালান, 50,000। রেন্ট এক্সপেন্সেস, ভাড়া খরচ 13,000 টাকা। ইকুইপমেন্ট 25,000 টাকা, এটি একটি সম্পদ। ইউটিলিটিস এক্সপেন্সেস 6,000 টাকা। ওয়েজেস পেয়েবল, যেটাকে বলা হয় বকেয়া মজুরি, 30,000 টাকা। ক্যাপিটাল, মূলধন যাকে বলি আমরা, 1,17,000 টাকা। ড্রয়িংস 15,000 টাকা। আমরা এই আইটেমগুলোর মধ্যে দেখলাম এখানে আয় আছে, ব্যয় আছে, সম্পদ আছে, দায় আছে, মালিকদেরও তথ্য দেওয়া আছে, মালিকানা সত্ত্ব সম্পর্কিত। আমরা যদি এখন আইটেমগুলোকে আরেকটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বলতে পারি অ্যাকাউন্টস পেয়েবল এটি একটি দায় অর্থাৎ চলতি দায়, এটা ব্যালেন্স শিটে বসবে। আমাদেরকে প্রতিটি আইটেম চিনতে হয় এটা কোথায় যাবে। যদি আমরা একটার জায়গায় অন্যটা বসাই দিই অনেক সময় অঙ্ক মিলে যাবে কিন্তু নীতিগত ভুল থেকে যাবে। অ্যাকাউন্টস রিসিভেবল এটি একটি চলতি সম্পদ, যেটাকে আমরা বলি দেনাদার। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস এটি একটি খরচ, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম। ক্যাশ এটি একটি চলতি সম্পত্তি, ব্যালেন্স শিটের আইটেম। ফিস রেভিনিউ এটি একটি আয়, ইনকাম স্টেটমেন্টের আইটেম। ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স এটি একটি সম্পদ, ব্যালেন্স শিটের আইটেম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং স্থায়ী সম্পত্তি, ব্যালেন্স শিটের আইটেম। রেন্ট এক্সপেন্সেস এটি একটি খরচ, ইনকাম স্টেটমেন্টের আইটেম। ইকুইপমেন্ট 25,000 টাকা, এটিও একটি সম্পদ, ব্যালেন্স শিটের আইটেম। ইউটিলিটিস এক্সপেন্সেস এটি একটি খরচ, ইনকাম স্টেটমেন্টের আইটেম। ওয়েজেস পেয়েবল 30,000 এটি একটি বকেয়া খরচ, এটি একটি চলতি দায়। ক্যাপিটাল এটা হচ্ছে মালিকানা সত্ত্বের আইটেম। ড্রয়িংস এটাও মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত। তো আইটেমগুলোকে আমরা চিনে নিলাম যে কোনটা কোন জায়গায় বসবে, কোন জায়গার আইটেম, সেই জিনিসগুলো আমরা চিনলাম। আমাদের কাছে কি রিকোয়ারমেন্ট দিল, রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার এ সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ এক ধাপ আয় বিবরণী। তারপরে বলা হচ্ছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, যাকে আমরা বলি মালিকানা সত্ত্ব বিবরণী। আর তৃতীয় হচ্ছে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট অর্থাৎ একটি সোল ট্রেডারশিপ সার্ভিসিং ফার্মের একটি অঙ্ক, যেখানে তিনটি স্টেটমেন্ট করতে বলা হচ্ছে। তিনটি স্টেটমেন্ট মিলেই আমরা বলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো শিক্ষার্থীরা তোমরা উপরে একটা হেডলাইনের মধ্যে আমাদের সামান্য কারেকশান আছে, প্রবলেম রিলেটেড উইথ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, এটা আসলে একটু রং হয়েছে, প্রবলেম রিলেটেড উইথ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হবে, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কিত একটি সমস্যা। কারণ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের পুরো ধাপগুলো, তিনটি যে ছক, ও তিনটি ছকেই আমরা এই অঙ্ক তৈরি করবো, তাই এটি শুধু ব্যালেন্স শিট নয়, ফিনান্সিয়াল স্টেটমেন্টের সকল আইটেমের জন্য আমাদের এই প্রবলেমটি দেওয়া আছে। যাই হোক, আমরা সমস্যাটা দেখে নিলাম। তোমরা নিশ্চয় এতক্ষণে এই বিষয়গুলো বুঝতে পেরেছো কোনটা কোথাকার আইটেম, এবং একটি নর্মাল অঙ্ক, এখানে কোনো সমন্বয় নাই, কিছু নাই, শুধুমাত্র খতিয়ানের ব্যালেন্স দিয়ে একটি রেওয়ামিল দেওয়া আছে। এটা রেওয়ামিল আকারও দিতে পারে পরীক্ষায়। রেওয়ামিল আকারে দিলে এই আইটেমগুলোর মধ্যে কোনোটি ডেবিট দিকে বসবে, কোনোটি ক্রেডিট দিয়ে বসবে, রেওয়ামিলটা মিলানো থাকবে। আবার রেওয়ামিলটা না মিলেই তোমাদেরকে এভাবে গদ্য আকারেও দেওয়া থাকতে পারে। তো তোমাদের এই জন্য আইটেমগুলো চেনাটা খুবই জরুরি। এবার আমরা দেখি পরবর্তীতে আমরা এই সম্পর্কে কি বিষয়ে দেখব। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করার জন্য প্রথমে কিছু আইটেম সম্বন্ধে সংক্ষেপে আমরা আলোচনা করব। এই যে তিনটে স্টেটমেন্ট করব, কিভাবে তিনটে স্টেটমেন্ট করব তার সম্পর্কে আমরা একটু প্রথমে জানার চেষ্টা করতেছি। সেই আলোচনাটি সংক্ষেপে কি আলোচনাটি, সেটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আয়সমূহ একই শিরোনাম, এখানে শিরোনামের কোনো ক্যাটাগরির দরকার হয় না, একই শিরোনাম এবং ব্যয়সমূহ একই শিরোনামে লিখে নিট লাভ বা ক্ষতি বের করে। খুব সহজ সিস্টেম। সকল আয়গুলোকে একসাথে বসাবে, যোগ করে আউটারে পাঠাবো, সকল ব্যয়গুলোকে আমরা একসাথে বসাই আউটারে যোগ করাবো, অর্থাৎ ইনার কলামে বসাই আমরা যোগফলগুলো আউটারে নেব। সিম্পল দুইটা হেডলাইন হবে, একটা হচ্ছে রেভিনিউ, আরটা হচ্ছে এক্সপেন্সেস। রেভিনিউ থেকে এক্সপেন্সেস বাদ দিলে নিট লাভ অথবা নিট ক্ষতি বেরিয়ে আসবে।
এটাই হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট যেটা আমরা আগে শিখেছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখতাম এটা ধাপে 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 আমরা নেট ইনকামের দিকে যেতাম, অনেকগুলো ধাপ করতে হয়। নেক্সট আমরা দেখছি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। আমরা যেহেতু আগেও এই সমস্ত জিনিসগুলো করেছি, তাহলে আমাদের জানা আছে। ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মধ্যে মূলত মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন, নিট লাভ অথবা নিট ক্ষতি, এই দফাসমূহ সমন্বয় করে বছর শেষে বা একটি নির্দিষ্ট সময় শেষে সমাপনী মূলধন বের করা হয়। ওনার্স ইকুইটির ক্লোজিং ব্যালেন্স, যাকে আমরা বলি সমাপনী মূলধন, দ্যাট ইজ প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করি, তার সাথে কিছু সমন্বয় করার পর যে পরিমাণটা বেরিয়ে আসে সেটি হচ্ছে সমন্বিত মূলধন। তাহলে আমরা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখলাম, কি আইটেম থাকে সেখানে। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট দেখলাম, কি আইটেম থাকে। এবার আসি আমরা ব্যালেন্স শিটে কী হবে। ক্লাসিফাইড ব্যালেন্স শিটের দুইটি অংশ বলা হচ্ছে। দুইটি অংশ কি কি? একটি হচ্ছে সম্পত্তি অথবা সম্পদ, আরটা হচ্ছে মালিকানা সত্ত্ব ও দায়। তার মানে ক্লাসিফাইড ব্যালেন্স শিটে দুটো দিক দিয়ে যদি করে, দুটো দিক হবে। অন্যদিকে আমরা যদি ভার্টিক্যালি আমরা করে থাকি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে সম্পত্তিগুলো শেষ করব, তারপরে মালিকানা সত্ত্ব দায় শেষ করব, তারপরে সম্পত্তি এবং মালিকানা সত্ত্ব দায় এই যোগফলগুলো, সম্পত্তির যোগফল এবং মালিকানা সত্ত্ব দায়ের যোগফল দুটো সমান হয়ে যাবে। সম্পত্তির মধ্যে আমরা যদি আবার বলি, সেখানে বিভিন্ন ক্যাটাগরির হয়। ক্লাসিফাইড ব্যালেন্স শিট যেহেতু, ওগুলো ক্যাটাগরি অবশ্যই দেখাতে হবে। চলতি সম্পত্তি, বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি, অলিক সম্পত্তি, এই 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়। কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেটস, ফিকটিশিয়াস অ্যাসেটস, এই 4 ক্যাটাগরিতে ভাগ করে সম্পত্তিগুলোকে ইনার কলাম থেকে আউটার কলামে নিয়ে যোগ করব, একটা ফিগার বেরিয়ে আসবে, যার যোগফলের নাম হবে টোটাল অ্যাসেটস বা মোট সম্পত্তি। নেক্সট আমরা দেখি দায় বিভিন্ন প্রকারের হয়। দায়গুলো কী কী হয়? চলতি দায়, স্থায়ী দায়। 2 রকমের দায় আছে, একটা কারেন্ট লায়াবিলিটিস, একটা হচ্ছে ফিক্সড অথবা লং টার্ম লায়াবিলিটিস যাকে বলা হয়। দায়ের পরে আসতেছে এবার মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব ওনার্স ইকুইটি, যেটা আমরা পূর্বে দেখিয়েছি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ও ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করার পরে ওখান থেকে যে সমাপনী মূলধন বেরিয়ে আসবে, তার ব্যালেন্সটি আমরা এই জায়গায় বসাবো ওনার্স ইকুইটির মধ্যে। আর যদি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আলাদা করে করতে না বলা হয়, তাহলে ওনার্স ইকুইটি স্টেটমেন্টে যেই কাজগুলো করা হয় সেই কাজগুলো আমরা এখানে ইনার কলামে করে তারপর আউটারে সমাপনী মূলধনটা বের করে নিয়ে যাব। তাহলে ওনার্স ইকুইটি স্টেটমেন্টে কী কী বসে আমরা উপরে দেখতে পাচ্ছি। মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, ড্রয়িংস বাদ যাবে, নিট লাভ যোগ হবে অথবা নিট ক্ষতি থাকলে বাদ যাবে। এই কাজগুলো যোগ বিয়োগ করেই আমরা মালিকানা সত্ত্বের পরিমাণটি বের করব। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমরা যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিটে কী কী জিনিসগুলো থাকে আমরা প্রথমে কিছু সংক্ষেপে আলোচনা করলাম একটি ধারণা পাওয়ার জন্য। আমরা এবার চলে যাব যে পূর্বে যে আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলেছিলাম, ওনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের 3টি ধাপ সম্পর্কে। 3টি ধাপ তৈরি করার জন্য যেই অঙ্কটি দেওয়া হয়েছে আমাদেরকে, সেই অঙ্কটি আমরা এখন সমাধানের দিকে যাব। রিকোয়ারমেন্ট 1, এবিসি ট্রেডিং সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020। আমরা সবসময় যে কোনো স্টেটমেন্টের উপরে কোম্পানির নামটি লিখব, কোন স্টেটমেন্ট করতেছি সেই স্টেটমেন্টটির কথাটা বলবো, কোন সময়ের জন্য করতেছি সেই সময়টি উল্লেখ করবো। এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো দিতে হয়। অনেকেই আমরা দেখি যে শুরু করে দিই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলে শুরু, না ওই রকম না। এই ছকের হেডলাইনগুলো মেনটেন করবে। তারপর আমরা টাকার ঘর দুটো দিয়ে আর একটা ডিটেলস দিয়ে একটি ছক করলাম। এখানে কেউ কেউ 3টেও দিতে পারে, বিশেষ করে মাল্টিপল স্টেটমেন্ট যখন করি আমরা তখন 3টি টাকার ঘর দরকার হয়। এখানে 2টো টাকার ঘরই যথেষ্ট। তো ডিটেলসে আমরা প্রথমে রেভিনিউ একটি হেডলাইন দিলাম। ও রেভিনিউর মধ্যে একটা আইটেম আছে ফিশ রেভিনিউ, অর্থাৎ ফিশ আয়, যেটা আমাদের প্রবলেমে দেওয়া ছিল। ওই ফিশ আয় 90,000 টাকা, যেহেতু একটি মাত্র আয় আউটারে বসালাম আমরা। এক্সপেন্সেস, অনেকগুলো আইটেম আছে আমরা প্রবলেমের মধ্যে, খরচ যেগুলো রাজস্ব জাতীয় খরচ, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, ইউটিলিটিস এক্সপেন্সেস, ওয়েজেস এক্সপেন্সেস। 4টি আইটেম। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 8,000, রেন্ট এক্সপেন্সেস 13,000, ইউটিলিটি এক্সপেন্সেস 6,000, ওয়েজেস এক্সপেন্সেস 30,000। সব মিলে যোগ করে আমরা এক্সপেন্সেসের যোগফল পাচ্ছি 57,000। আর উপরে আমরা রেভিনিউর যোগফল পাচ্ছি 90,000। তাহলে 90 থেকে 57,000 যখন আমরা মাইনাস করব, তখনই আমরা পাচ্ছি
33,000 আমার পজিটিভ ফিগার, তাহলে নেট ইনকাম। যদি এই ফিগারটা নেগেটিভ হতো তখন আমরা তাকে বলতাম নেট লস। তাহলে আমরা এবিসি ট্রেডিংয়ের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করে আমরা এখান থেকে নেট ইনকাম 33,000 টাকা পেলাম। এই নেট ইনকাম 33,000 টাকা এটা মালিকের ফিগার, মালিকের জন্য, সুতরাং এটা মালিকানা সত্ত্বের সাথে গিয়ে যুক্ত হবে পরবর্তীতে। তো আমরা যাচ্ছি নেক্সট, আমরা রিকোয়ারমেন্ট 2 কি বলছে। রিকোয়ারমেন্ট 2 ছিল একইভাবে কোম্পানির নাম দিলাম এবিসি ট্রেডিং, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020, ডিটেলস টাকা আগের মতোই দিলাম। এখানে ইনার কলামটা ইউজ হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। শুরু করলাম, বছরের শুরুতে যে মূলধন দেওয়া আছে ক্যাপিটাল দিয়ে শুরু করলাম। আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া ছিল ট্রায়াল ব্যালেন্সের আইটেমের মধ্যে 1,17,000 টাকা, এর সাথে নেট ইনকাম কিছুক্ষণ আগে যেটা বের হলো সেই নেট ইনকাম 33,000 যোগ করে পেলাম 1,50,000। ওখান থেকে ড্রয়িংস 15,000 তাও প্রবলেমে ছিল, বাদ দেওয়ার পরে ক্যাপিটাল বছরের শেষে কত আছে সেটা বেরিয়ে গেল। এটাকে বলা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ক্লোজিং ব্যালেন্স বা সমাপনী যার পরিমাণ 1,35,000 টাকা। তো আমরা শিক্ষার্থীরা তোমরা দেখো ওনার সিকিউরিটি স্টেটমেন্টের মধ্যে খুব শর্টকাট কথা, মালিকের মূলধনের সাথে নেট ইনকাম যোগ হবে, অতিরিক্ত মূলধন থাকলে যোগ হবে, মূলধনের সুদ থাকলে যোগ হবে, উত্তোলন সুদ থাকলে বাদ যাবে, উত্তোলন থাকলে বাদ যাবে, নেট ইনকাম বা নেট লস থাকলে বাদ যাবে। এই সমস্ত সমন্বয়গুলো করার পরে আমরা যা পাচ্ছি তাকে বলি আমরা সমাপনী মূলধন। এখানে আমাদের মাত্র দুটো আইটেম সমন্বয় হয়েছে, নেট ইনকাম যোগ হয়েছে আর ড্রয়িংসটা বাদ গেছে। এরপরে আমরা যা পেলাম 1,35,000 টাকা, এটাই হচ্ছে আমাদের সমাপনী মূলধন। এই সমাপনী মূলধন বা ওনার সিকিউরিটির যে ব্যালেন্স, এইটা আবার ক্লাসিফাইড ব্যালেন্স শিটে সরাসরি আমরা 1,35,000 এখন বসাতে পারবো, যেহেতু আমাদের ফিগারটা রেডি আছে। এখন দেখি আমরা সর্বশেষ রিকোয়ারমেন্ট 3 আমাদেরকে কি বলা হচ্ছে, কি করতেছি আমরা। রিকোয়ারমেন্ট 3 হচ্ছে আবার আসছে এবিসি ট্রেডিং ক্লাসিফাইড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2020। সাধারণত ব্যালেন্স শিটটা করা হয় একটি নির্দিষ্ট দিনে, তাই এখানে ফর দ্য ইয়ার এন্ডেড বলা হয় না। আমরা পরীক্ষার খাতায় তোমাদের অনেকেরই দেখি যে সবাই ফর দ্য ইয়ার এন্ডেড লিখতে আছে না বুঝে। আসলে এই ক্লাসিফাইড ব্যালেন্স শিট একটি নির্দিষ্ট দিনে করা হয়, সুতরাং এটার ক্ষেত্রে বলা হবে অ্যাজ এট বা অ্যাজ অন, এইরকম 31 ডিসেম্বর 2020। যাই হোক, আমরা আসছি যেখানে প্রথমে আমরা অ্যাসেটস একটা হেডলাইন দিয়ে দুটো টাকার ঘর দিলাম। অ্যাসেটসের মধ্যে প্রথমে আসতেছে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটের মধ্যে আমাদের ছিল অঙ্কে দুটো আইটেম, একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আরটা হচ্ছে ইকুইপমেন্ট। এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এবং ইকুইপমেন্ট যোগ করে আমরা আউটারে নিলাম 75,000। তারপরে ইনভেস্টমেন্ট নামক একটা আইটেম আছে, তার হেডলাইন দিলাম ইনভেস্টমেন্ট, যেখানে ইনভেস্টমেন্ট ইন শেয়ারস বিনিয়োগ করা হয়েছে শেয়ারে 60,000। তারপরে আসছি আমরা কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পত্তি আছে দুইটা আইটেম, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্টস রিসিভেবল। ইনার কলামে বসিয়ে আমরা আউটারে নিয়ে গেলাম 20,000। আরেকটা আইটেম ছিল ফিক্সড অ্যাসেটের আইটেম, কিন্তু আমরা আমাদের প্রবলেমে দেখলাম কোনো ফিক্সড অ্যাসেটস বা অলিক সম্পত্তি ছিল না। আমরা এটা লিখতেও পারি, না লিখলেও সমস্যা নাই, ফরম্যাটের জন্য দেখালাম, 0 দিলাম আমরা সেখানে। যখন আমরা সবগুলো অ্যাসেটসকে যোগ করলাম, টোটাল অ্যাসেটস হলো 1,55,000। এবার আসতেছি আমরা আরেকটি অংশ, লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি যেটাকে বলা হয়। এই লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি এর মধ্যে প্রথমত ওনার সিকিউরিটি লিখলাম, যে ক্যাপিটালটা কিছুক্ষণ আগে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে বেরিয়ে আসলো সেটাই আমরা নিয়ে আসলাম 1,35,000 টাকা। তারপরে লায়াবিলিটিস লিখলাম। এখানে আমাদের এই অঙ্কের মধ্যে লায়াবিলিটিসের মধ্যে আসলে দুটো অংশ দেখাতে পারতাম আমরা, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আর একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি, কিন্তু আমাদের অঙ্কে শুধুমাত্র কারেন্ট লায়াবিলিটিস আছে, তাই আমরা লায়াবিলিটিসের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবলটা দেখালাম 20,000 যোগ করে টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি 1,55,000। অ্যাসেটসের যোগফল 1,55,000, লায়াবিলিটিসের যোগফল 1,55,000, দুই দিক মিলে গেল। তাহলে আমরা অঙ্কটা গাণিতিকভাবে শুদ্ধ হিসাবে ধরে নিতে পারি, যদি কোনো নীতিগত ভুল না থাকে। নীতিগত ভুল মানে এক আইটেম আর এক জায়গায় লিখে দিলে অনেক সময় সেম যদি ক্যাটাগরিতে হয়ে যায় তাহলে অঙ্কটা মিলে যায়। তার মানে অঙ্ক মিলে যাওয়া মানেই শুদ্ধতা নয়, আমরা গাণিতিকভাবে শুদ্ধ করলাম, কোনো ভিতরে ভুল থাকতেও পারে। যাক, আমাদের আজকের অঙ্কে কোনো ভুল নেই, আমরা সব বুঝে শুনে করলাম। এবং শিক্ষার্থীরা তোমরা আশা করি আমরা যা কিছু দেখালাম এই আইটেমগুলো তোমরা বুঝতে পেরেছ
তো আমরা এরপরে এই চ্যাপ্টারেরই আমরা আরেকটা অঙ্ক করব। সে অঙ্ক হচ্ছে একটা রেয়ামিল দেওয়া থাকবে, কিছু সমন্বয় দেওয়া থাকবে। রেয়ামিল এবং সমন্বয় দুটো মিলেই আমরা একটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। এটাই হচ্ছে আমাদের বড় অঙ্কের সর্বশেষ। যাই হোক, আমরা এ পর্যন্ত যা আলোচনা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি কোনো কেউ কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টের মধ্যে লিখবে, অথবা আমার সাথে ফোনে যোগাযোগ করবে। আমি যতদূর সম্ভব তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আশা করি সবাই ভবিষ্যতেও ভালো থাকবে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এই আশা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আবারও ধন্যবাদ সবাইকে।